তালের রসের জন্য একটি পাকা তাল নিয়ে নিয়েছি, একদম পাকা। এবার কোষাটা ছাড়িয়ে নিব। একটু ধুয়ে নিয়েছিলাম, ময়লা ছিল। তার কোষাটা ছাড়িয়ে নিচ্ছি। যে কালো কোষাটা আছে সেটি নিতে হবে। তালের কোষা ছাড়ানো হয়ে গিয়েছে। এবার একটি বলটা নিয়ে নিচ্ছি। নিয়ে বিচিগুলোকে ভাগ করে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প জল দিয়ে দিব। জল দিয়ে ভালোভাবে এভাবে হাত দিয়ে চেপে চেপে রসগুলো বের করে নিব। হাত দিয়ে চেপে চেপে তালের রস আর বিচিটাকে এভাবে নরম করে নিয়েছি। এ পর্যায়ে একটি বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে একটি জাকা দিয়ে দিয়েছি। এবার একটি তালের বিচি দিয়ে দিচ্ছি। তালের রস বের করার জন্য এই পদ্ধতিটি অনেক সহজ।
এভাবে কষে কষে আমি তালের রস বের করে নিচ্ছি। এখন আমাদের তালের রস বের করে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি পিউরি তৈরি হয়েছে, কত ঘন হয়েছে। আমি তালের বীজগুলো দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে রস বের করে নিয়েছি বিচি থেকে। এই তালের রসটি আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, পিঠা ছাড়া অন্য রেসিপিও করে নিতে পারবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবার হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আমড়ার আচার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমড়ার আচার বানানোর জন্য এখানে আমি 1 কিলো আমড়া নিয়ে নিয়েছি। এবার আমড়ার বাকলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাকলগুলো সহ দিয়ে আচার বানাতে পারবেন, অথবা বাকলগুলো ছাড়িয়ে নিতে পারবেন। এভাবে যার যেরকম সুবিধা হয় সেভাবে বাকলগুলোকে ছাড়িয়ে নিতে পারবেন। আমরা বাকলগুলোকে ছাড়ানোর পরে এবার টুকরো করে নিচ্ছি। আমি এরকম একইভাবে সব আমরা বাকলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এখন আমার সব আমড়ার কাটা হয়ে গিয়েছে। আমি কাটার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি একটিকে 4 টুকরো করেছি। আপনারা চাইলে আস্ত আচার বানাতে পারবেন, অথবা 2 টুকরো করতে পারবেন। যার যেরকম পছন্দ অনুযায়ী আপনারা আচার বানাতে পারবেন। এখন আমড়াগুলো আচার বানানোর জন্য প্রস্তুত। আমরা আচার বানানোর জন্য এখানে একটি মশলা রেডি করে নিচ্ছি। আমি 6টি আস্ত শুকনো মরিচ নিয়েছি, দারচিনি এলাচ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ 5 ফোড়ন। এবার এই মশলাগুলোকে একটু ভেজে নিচ্ছি। এবার 1 মিনিট মশলাগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে আমি মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি এপাশ ওপাশ করে। জাল কিন্তু আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন, যে যেরকম জাল পছন্দ করেন। এখন আমাদের ভাজা হয়ে গিয়েছে। এখন এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিব।
চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। আচারে কিন্তু সরিষার তেল দিতে হয়। সরিষার তেল গরম হয়ে আসলে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা, দেখুন আদা রসুন দিয়ে নেড়ে ছেড়ে নিব। সরিষার তেলের মধ্যে কিন্তু রসুন দিলে এভাবে বেলুনের মতো ফুলে ওঠে। এরপরে দিয়ে দেব কেটে রাখা আমড়াগুলোকে। আমি আমড়াগুলোকে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, একদম পানি শুকিয়ে নিয়েছি, সেটি ঢেলে দিচ্ছি। এবার একটু নেড়ে ছেড়ে দিব। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে আবারও নেড়ে ছেড়ে নিব। এবারে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি কিন্তু কালো সরিষাটা দিয়েছি, আপনারা চাইলে সাদাটাও দিতে পারবেন। সরিষা বাটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিব। সরিষা বাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। ভালোভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি। 1 কিলো আমড়ার জন্য 500 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি। গুড় দিয়ে আবারও নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিষ্টিটা চাইলে আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারবেন, যে যার স্বাদ মতো। কেউ যদি বেশি পছন্দ করেন বেশি দিবেন, কেউ যদি কম পছন্দ করেন কমও দিতে পারেন। আচারের জন্য যে মশলাটি আমি রেডি করেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। পাঁচটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এবার আবারও ভালোভাবে নেড়ে ছেড়ে নিব। তিন টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। ভিনেগার দিলে আপনারা আচারটি দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। চুলার জাল একদম মিডিয়ামে রেখে 10 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি।
এখন আমাদের আচার হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আচারটি কত রসালো লোভনীয় হয়েছে। এবার একটি প্লেটে নিয়ে দেখাচ্ছি। আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আরও নতুন নতুন আচারের রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আশা করছি আমার এই আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে ম্যাঙ্গো পুডিং। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমের পুডিং বানানোর জন্য প্রথমে আমি 2টা বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে নিয়েছিলাম। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। আমি এভাবে আমগুলোকে কেটে নিচ্ছি। আপনারা যদি অন্যরকম করে কাটতে চান কাটতে পারবেন। এবার আমগুলোকে আমি একটি ব্লেন্ডারে জাকে নিয়ে নিচ্ছি। কোনো রকম পানি ছাড়া দেখতে পাচ্ছেন কত স্মুথ একটি পিউরি তৈরি হয়েছে। আম কিন্তু অনেক রসালো থাকে, সে কারণে এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই। এবার একটি প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি 2 কাপ দুধ দিয়ে দিব। এখন দুধটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিচ্ছি। এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিবেন। চিনি দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এখানে অ্যাড করে দিচ্ছি দুধ। এবার মিশিয়ে আমি এক সাইডে রেখে দেব। দুধটি এখন ঘন হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে আমি দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দুধটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি যে আমের পিউরিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমের পিউরিটা কিন্তু দুধটা ঠান্ডা করে দিতে হবে, না হলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন
এখন আম আর দুধের মিশ্রণটি আমি চুলায় দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। অনবরত লাগতে হবে। এখন দিয়ে দিচ্ছি যে কর্নফ্লাওয়ার আর দুধের মিশ্রণটি। অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। একসাথে দিলে কিন্তু দলা পেকে যাবে। অল্প অল্প দিয়ে দুধের মিশ্রণটি আমি সব ঢেলে দিচ্ছি। চুলার জালটি মিডিয়ামে রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট রান্না করে নিব। 2 মিনিট জাল করার পরে আমাদের পুটিনের মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিচ্ছি। পুটিনটি আমি যে বাটিতে সেট করব 2টি বাটি নিয়ে নিয়েছি। এরপর বাটির মধ্যে আমি একটু সরিষা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারবেন। এবার চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন আমাদের পুটিন রেডি হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের জন্য বাইরে রেখে ঠান্ডা হলে নরমালে রাখি দিব 1 ঘন্টার জন্য। এখন এই পুটিনটা আমি 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিচ্ছি। 1 ঘন্টা পরে আমি আমের পুটিনটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমি কিন্তু নরমালে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন পুটিনটা জমে গিয়েছে। পুডিংটা এখন একটি প্লেটে ঢেলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে জমে গিয়েছে। দেখতে কত সুন্দর লাগতেছে। আমি একইভাবে দুটোটা পুডিং ঢেলে নিয়েছি দুটো প্লেটে। এই পাকা আমের সিজনে বাড়িতে অল্প কিছু উপকরণে বানিয়ে নিতে পারবেন এই মজাদার পুডিং। এই আমের পুডিংটা শুধু বয়স্ক ব্যক্তি না, ছোট বড় সবাই অনেক পছন্দ। বাজার থেকে ম্যাঙ্গো পুডিং কিনে না খেয়ে ঘরে স্বাস্থ্যকরভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন এই মজাদার ম্যাঙ্গো পুডিং। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিষ্টি আলুর নাস্তা বানানোর জন্য এখানে আমি 1 কিলো মিষ্টি আলু নিয়ে নিয়েছি। প্রথমে এগুলো ধুয়ে নিয়েছিলাম। মিষ্টি আলুতে অনেক ভালি থাকে, সে কারণে ধুয়ে নিয়েছি। এবার মিষ্টি আলুর বাকলগুলোকে ছেড়ে নিচ্ছি। বাকলগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার কেটে টুকরো করে নিচ্ছি। আর মিষ্টি আলুগুলোকে কাটার পরে পানিতে ভিজিয়ে দিচ্ছি। আলুর মধ্যে কষ থাকে, পানিতে ভিজিয়ে না দিলে কালচে হওয়ার সম্ভাবনা থাকবে। আলুগুলোকে আমি এই সাইজের করতেছি, আপনারা চাইলে যে কোনো সাইজের করতে পারবেন। আলুর বাকলগুলো কিন্তু আমি একটু একটু রেখে দিয়েছি। আপনারা চাইলে সবগুলা ভালোভাবে ছাড়িয়ে নিতে পারবেন।
এই মিষ্টি আলুটি কিন্তু এমনি এমনি খাওয়া যায়, কোনো রেসিপি ছাড়া, আর অনেক ধরনের রেসিপিও করা যায়। আজকে আমি দেখাবো আপনাদেরকে মিষ্টি আলুর নাস্তা আমরা যেভাবে বাড়িতে বানিয়ে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার সব আলুকে কচলে হাত দিয়ে ভালোভাবে কচলে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হয় ভালোভাবে ধুতে হবে, যাতে কোনো কষ আর বালি না থাকে। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার পানি বের হয়ে গিয়েছে। মিষ্টি আলুর নাস্তা বানানোর জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। পানির মধ্যে আমি এখানে 500 গ্রাম গুড় নিয়ে নিয়েছি, সেটিও দিয়ে দিচ্ছি। গুড়টা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গুঁড়ো করে নিলে গুড় যদি গুঁড়ো করে নিয়ে যায় তাহলে তাড়াতাড়ি গলে যায়। এখন চুলার জালটি বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে আমি গুড়টাকে গলিয়ে নিচ্ছি। এখন যে গুড়টি আমি দিয়েছিলাম সেটি গলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে আলুটি আমি ধুয়ে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতাকে আমি ছিঁড়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, দারচিনি আর এলাচ ফ্লেভারের জন্য, দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। যে কোনো মিষ্টি খাবারে কিন্তু লবণ দিলে স্বাদটি একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। আপনারা চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। অনেকে মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন, অনেকে করেন না। এবার ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। 3 মিনিট ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন অনেকটাই শুকিয়ে এসছে, গরম হয়ে গিয়েছে। এখন একটি আলু চেক করে দেখি সিদ্ধ হয়েছে নাকি। আলু আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার জালটি মিডিয়ামে রেখে আমি আরেকটু টানিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে আরও 3 মিনিট রান্না করার পরে দেখতে পাচ্ছেন অনেকটাই শুকিয়ে আসছে, অনেকটাই শুকিয়ে গেছে। এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিচ্ছি। তারপর আমি আলুটাকে একটু ঠান্ডা করে নিব। এখন আমাদের মিষ্টি আলু নাস্তা হয়ে গিয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে ঝটপট সকাল বিকালের অনেক মজাদার মিষ্টি নাস্তা বানিয়ে নিতে পারবেন। মাত্র একটি উপকরণে আপনারা বাড়িতে এই আলুর নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আর নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাকা আমের পুটিং। ম্যাঙ্গো আর মিল্কের পুটিং বানানোর জন্য সবার প্রথমে আমাদের লাগবে আম। এখানে আমি একটি বড় সাইজের আম নিয়ে নিয়েছি। যে কোনো আম হলে হবে, কিন্তু পাকা আম লাগবে। আমগুলোকে আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিব। এবার আমগুলোকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার কেটে রাখা আমগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। আমের পুডিং বানানোর জন্য যে আমটি আমি কুচি করে নিয়েছিলাম সেটি ব্লেন্ডার করা হয়ে গিয়েছে। এখন অনেক সুন্দর একটি আমের পিউরি হয়েছে। একটি প্যানের মধ্যে আমের পিউরিগুলো নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1 চা চামচ আগার আগার পাউডার, এবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। যদি আমের পিউরিটা যদি আপনাদের কাছে ঘন লাগে তাহলে এখানে একটু পানি অ্যাড করতে পারবেন। চিনি কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এখানে আমি আগার আগার পাউডার দিয়েছি। আগার আগার পাউডার কিন্তু যে কোনো তরল খাবারকে জমাতে সাহায্য করে। এই আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হয়, গরম অবস্থায় দেওয়া যাবে না। চিনি আর আগার আগার পাউডার মিশানো হয়ে গিয়েছে। এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিব। যখন আমের পিউরিটা বলক এসে যাবে, এরপর 2 থেকে 3 মিনিট জাল করলে হয়ে যাবে। এটা কিন্তু বেশি জাল করতে হবে না। বলক আসার পরে কিন্তু এটা অনবরত নাড়াচাড়া করতে হবে। 2 মিনিট জাল করার পরে আমের পিউরিটা হয়ে গিয়েছে। এখন চুলার জালটি বন্ধ করে দিয়েছি। এখন যে পাত্রে আমি আমের জেলোটা বসাবো সেটি রেডি করে নিয়েছি। এখন আমের পিউরিটা আমি ঢেলে দিচ্ছি। এখন জেলোটা নর্মাল ফ্রিজে রেখে দিব আধ ঘন্টার জন্য, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। জেলোটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম, নর্মাল ফ্রিজে। দেখতে পাচ্ছেন জেলটা কিন্তু পুরাই জমে গিয়েছে। এবার আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি।
জেলোগুলোকে আমি সুন্দর সেট করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব করে কেটেছি, দেখতে পাচ্ছেন। আমি এরকম টুকরো করেছি। এখন একটি প্যানের মধ্যে আমি হাফ লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি, হাফ কাপ দিয়ে দিলাম চিনি, এখন 1 চা চামচ আগার আগার পাউডার। এখন সব উপকরণ দিয়ে আবার নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডার কিন্তু ঠান্ডা অবস্থায় দিতে হবে, গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না। এখন দুধের মিশ্রণটিকে আমি ভালোভাবে জাল দিয়ে 5 মিনিট রান্না করে নিব, নেড়ে ছেড়ে অনবরত নেড়ে ছেড়ে কিন্তু এটা রান্না করে নিতে হবে, ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। অনবরত নাড়াচাড়া করার পরে আমাদের দুধের মিশ্রণটি হয়ে গিয়েছে। এখন চুলাটি বন্ধ করে দিচ্ছি। যে পাত্রের মধ্যে আমি পুটিংটি বসাবো সে পাত্রে আমি এখন আমের জেলোগুলো ঢেলে দিচ্ছি। আমি 2টি পাত্রে সেট করে নিচ্ছি। এবার দুধের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। এখন হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জেলোগুলো উপরে উঠে যায়। এখন আমাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং রেডি হয়ে গিয়েছে। এখন আমি 5 মিনিটের জন্য ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব, নর্মাল ফ্রিজে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর আমি পুডিংটাকে নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি, দেখতে পাচ্ছেন জমে গিয়েছে। এবার মোল্ডের চারপাশ দিয়ে আমি চাকু দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি প্লেটে আমি পুডিংটাকে ঢেলে নিচ্ছি। পুডিংটা কত দেখতে সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন পাকা আমের সিজনে আপনারা বাড়িতে বানিয়ে ঝটপট খেয়ে ফেলুন এই আমের পুডিং, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আশা করছি আমার এই আমের আর ম্যাঙ্গো পুডিংটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাটির হাঁড়িতে বিপ রান্না করার জন্য এখানে আমি উপকরণ দিয়ে দিচ্ছি। 3 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ রান্নার মশলা, 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, গোটা গরম মশলা, হাফ কাপ সয়াবিন তেল। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। হাঁড়িতে আগে থেকে তেল দিয়ে দিতে হয়, আমি তেল দিয়ে নিয়েছি। এখন একে একে সব মাংস দিয়ে দিচ্ছি। এখন অল্প জল দিয়ে দিলাম। মাটির হাঁড়ির মুখ বন্ধ করার জন্য এখানে ময়দা নিয়ে নিচ্ছি।
এখন জল দিয়ে খামি করে নিব। মাটির হাঁড়ির মুখ বন্ধ করার জন্য খামি এখন প্রস্তুত হয়ে গেছে। আমি ময়দার খামি দিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, মাটির হাঁড়িতে খামি গোল করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এইভাবে চেপে দিচ্ছি যেন ভিতরের বাষ্প যেন বের না হয়ে না যায়। মাটির হাঁড়িতে রান্না করলে, চুলায় রান্না করলে স্বাদ কিন্তু অনেক বৃদ্ধি পায়। আপনাদের যদি চুলা না থাকে তাহলে গ্যাসও করতে পারবেন। এখন আমাদের বিফ রান্না হয়ে গিয়েছে। এখন আমি তুলে দেখাচ্ছি। দেখুন, দেখতে কত চমৎকার লাগতেছে। মাটির হাঁড়ির বিফ রান্না এখন প্রস্তুত। তালের পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কিলো চাল নিয়ে নিয়েছি। এই চালটা কিন্তু নতুন চাল। যে কোনো নতুন চালের পিঠা কিন্তু অনেক সুন্দর হয়, ভালো হয়। এখানে চালটিকে আমি ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে নিয়েছি। এবার এই চালটিকে আমি শিলবাটার মধ্যে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারবেন। এখন আমাদের তালের পিঠার চালগুলা গুঁড়া করে নেওয়া হয়ে গিয়েছে। তালের রসের জন্য একটি পাকা তাল নিয়ে নিয়েছি, একদম পাকা। এখন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে চালের গুঁড়াগুলোকে ঢেলে দিচ্ছি। যে কোনো পাত্রে নিতে পারবেন। এখন চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তালের রস। আমি তাল থেকে কিভাবে রস বের করেছি সেই ভিডিওটি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন দিয়ে দিব 2টো ডিম। দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ খাবার সোডা। এখন সব মিশ্রণ আমি হাত দিয়ে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ইস্ট দিতে পারবেন। ইস্ট দিলে পিঠা কিন্তু অনেক সুন্দর করে ফুলে। আমি ইস্টের বদলে এখানে ডিমও দিয়েছি।
আর সোডাও দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি কলা থাকে তাহলে কলাও দিতে পারবেন। এখন আমাদের তালের পিঠার মিশ্রণটি রেডি হয়ে গিয়েছে। রেস্টে রেখে দেব সারা রাতের জন্য। তালের পিঠার মিশ্রণটি আমি সারা রাতের জন্য রেস্টে রেখে দিব। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা তো রাখতে পারবেন। এখন চলে আসলাম পরের দিন সকালে। কামিটির ঘনত্বটা দেখতে পাচ্ছেন, ঘনত্বটা ঠিক কিরকম। এই পর্যায়ে আমাদের লাগবে কাঁঠাল পাতা। আমি আগে থেকে কাঁঠাল পাতাকে আইসক্রিমের কোণের মতো করে নিয়েছিলাম। আপনাদের সুবিধার্থে আরেকটি দেখাচ্ছি। কেয়ার রাখতে হবে ভিতরে যেন কোনো ছিদ্র না থাকে। যদি ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে তালের পিঠার খামির বের হয়ে যাবে। আমাদের কাঁঠাল পাতা রেডি হয়ে গিয়েছে। এখন তালের পিঠার খামির মধ্যে আমি নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচি কিন্তু আপনারা পিঠা বানানোর আগে দিবেন। খামির মাখার সময় দিলে কিন্তু খামিরটি নষ্ট হয়ে যাবে, সেজন্য পিঠা বানানোর একটু আগে দিবেন। নারকেল কুচিগুলো মিক্স করে নিচ্ছি খামির সাথে। এখন একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির মধ্যে এরকম স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এরকম স্ট্যান্ড কিন্তু সবার বাড়িতে থাকে। এরপর দিয়ে দিচ্ছি কিছু ঘাস দিয়ে দিলাম এখানে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার কোণের মধ্যে অর্ধেক অর্ধেক দিয়ে আমি খড়ের মধ্যে গেঁথে দিচ্ছি। কোণের মধ্যে কিন্তু খামি এইভাবে পুরা দেওয়া যাবে না, অর্ধেক অর্ধেক করে দিতে হবে। পিঠাটা হওয়ার পরে কিন্তু ফুল আসবে কেকের মতো, সেই কারণে অর্ধেক করে দেওয়া। যদি আপনারা এটা যদি পুরাই দিতে চান তাহলে পড়ে যাবে, অর্ধেক অর্ধেক করে দিতে হবে।
একে একে সব কোণ দিয়ে দিয়েছি। এবার উপর দিয়ে কিছু নারকেল দিচ্ছি। নারকেলটা কিন্তু সৌন্দর্যের জন্য দিয়ে দেওয়া হচ্ছে। এখন আমাদের তালের পিঠা কোণ রেডি হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে চুলার মধ্যে তুলে দিচ্ছি। 15 মিনিট পর চলে আসলাম। এখন আমাদের তালের পিঠা হয়ে গিয়েছে, দেখাচ্ছি। এখন পাকা তালের সিজনে বানিয়ে ফেলুন অনেক মজাদার তালের পিঠা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হচ্ছে পেঁপের নাস্তা, সকালে সন্ধ্যায় ঝটপট বানিয়ে নিতে পারবেন এই পেঁপের নাস্তাটি হাতের কাছে যদি পেঁপে থাকে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। পেঁপের নাস্তা বানানোর জন্য এখানে একটি বড় সাইজের পেঁপে নিয়ে নিয়েছি। এরপর একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এবার 4 টুকরা করে নিচ্ছি। এখানে একটি চামচ দিয়ে বিচিগুলোকে তুলে নিচ্ছি। পেঁপেটাকে 4 টুকরা করে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁপের মধ্যে অনেক রকমের কষ থাকে, না ধুলে কিন্তু হাত পিছলা হয়ে যাবে, সে কারণে ধুয়ে নিয়েছিলাম। এবার একটি নারকেল কোড়ানির সাহায্যে অথবা নারকেল চাচার, এটা সবার ঘরে কিন্তু থাকে, এরকম একটি নারকেল কোড়ানির সাহায্যে আমি এটাকে কুড়িয়ে নিচ্ছি। একদম নারকেলের মতো লম্বা লম্বা করে। কুড়িয়ে নেওয়ার পরে আমি এখানে একটি বলের মধ্যে পানি নিয়ে নিয়েছি। এবার পানিতে ভিজিয়ে দিচ্ছি। কোরানো পেঁপেগুলোকে পেঁপে চাচার সময় কেয়ার রাখতে হবে যাতে সবুজ অংশটি কাটা না যায়। সবুজ অংশটি যদি কাটা যায় বা এইভাবে এখানে দিয়ে ফেলা যায়, ওটা কিন্তু তেতো হওয়ার সম্ভাবনা থাকবে। সে কারণে খেয়াল রাখতে হবে কোনো রকমে যেন সবুজ অংশটি কাটা না যায়। আমি দেখাচ্ছি কিভাবে নিয়েছি। এবার পেঁপের বাকলগুলোকে ফেলে দিব। এখন আমাদের সব পেঁপে কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কুচি কুচি করে সাইজ করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগতেছে। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
পেঁপের মধ্যে অনেক কষ থাকে, সে কারণে কচলায় ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে কোনো কষ না থাকে। এখন পেঁপেগুলো ধোয়া হয়ে গিয়েছে, আমি 2 বার ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি। এবার পেঁপেগুলোকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে রেখেছি। ঢাকনা তুলে আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমি আবারও চেক করে দেখছি সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমাদের পেঁপে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু উল্টা পাল্টাই নামিয়ে নিচ্ছি। চুলাটি বন্ধ করে দিলাম। একটি চাকনির সাহায্যে এটাকে আমি তুলে নিচ্ছি ভালোভাবে পানি ঝরিয়ে। এবার একই হাঁড়িতে আমি 1 লিটার দুধ দিয়ে দিলাম। ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো এলাচ আর একটি তেজপাতা 2 টুকরো করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। চিনি আমি 1 কাপ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, কম বেশি বাড়িয়ে দিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম। যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু স্বাদ অনেকটাই বৃদ্ধি পায়। এবার দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে আসলে দিয়ে দিচ্ছি নারকেল, কুচি করা নারকেল দিয়ে দিলাম। নারকেল দিয়ে আবারও ফুটিয়ে নিচ্ছি। দুধ ফুটে আসলে দিয়ে দিচ্ছি পেঁপে। যে পেঁপে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। পেঁপে দেওয়ার পরে আবারও নেড়ে ছেড়ে নিব ভালোভাবে। পেঁপের সাথে দুধ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পাঁচ মিনিট ভালোভাবে রান্না করে নেওয়ার পরে আমাদের নাস্তা কমপ্লিট। পেঁপের নাস্তা হয়ে গিয়েছে।
এই পর্যায়ে চুলাটি বন্ধ করে দিচ্ছি। এখন আমাদের নাস্তা কমপ্লিট, পরিবেশনের জন্য প্রস্তুত। গরম গরম পরিবেশন করতে পারবেন, একদম সহজ পদ্ধতিতে পেঁপের নাস্তা। ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটি হচ্ছে মধুভাত। খুব সহজে কিভাবে বানিয়ে নিতে পারবেন এই মধুভাতের রেসিপি, সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার, সেটি হচ্ছে মধুভাত। মধুভাত রান্না করার জন্য আমি এখানে বিনি চাউল নিয়ে নিয়েছি 1 কিলো, আর এখানে নিয়ে নিয়েছি 20 দানের চাল, অথবা আমরা চিটাঙের ভাষায় বলি জ্বালা ধানের চাল। আমরা ধান চাষ করার জন্য যে ধানটি আমরা রোপণ করি সেই ধানের চাল হচ্ছে এই 20 দান। 20 দানের চাউল, আমরা চিটাঙের ভাষায় এই চাউলটিকে জ্বালা চাউল বলি। এখানে 250 গ্রাম 20 দানের চাউল নিয়ে নিয়েছি, আর 1 কিলো বিনি ধানের চাউল নিয়ে নিয়েছি। এই চালগুলো আপনারা খুব সহজে যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। ভাত রান্না করার জন্য এখানে আমি একটি বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চাল, বিনি চালগুলো দিয়ে দিয়েছি। মধুভাত রান্না করার সময় আপনারাও চেষ্টা করবেন বড় দেখে হাঁড়ি নেওয়ার জন্য। বড় সাইজের হাঁড়ি হলে মধুভাত রাঁধতে অনেক সুবিধা হয়। এখন দিয়ে দিচ্ছি পানি। এখনও কিন্তু আমার চুলাটা বন্ধ আছে। আমরা সাধারণত যেরকম ভাত রান্না করার জন্য পানি দিই তার চেয়ে ডবল পানি দিতে হবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু পানি দিয়েছি। এই পর্যায়ে চুলাটি অন করে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে যে বিনি ধানের চাউলটি আমি রেখেছিলাম সেটি গুঁড়ো করে নিব। আপনারা চাইলে ভিজিয়ে নিতে পারবেন। আমি আগে থেকে 20 দানের চালগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম। এখন এগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। মধুভাতটি রান্না করার সময় মাঝে মাঝে এভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, না হলে ভাত তলাতে লাগে যাওয়ার সম্ভাবনা থাকবে। মধুভাতে যদি আপনি আসল স্বাদ পেতে চান তাহলে বিনি চাল দিয়ে রান্না করতে হবে। আপনি যে কোনো চাল দিয়ে রান্না করতে পারবেন, কিন্তু বিনি চালের মতো স্বাদ হবে না। আস্তে আস্তে কিন্তু ভাত ফুটে যাচ্ছে। মধুভাতের ভাত রান্না করতে হবে আমাদের ওই যে ভাত আমরা যাও রান্না করি ঠিক সেভাবে রান্না করতে হবে। যাওয়া ভাতের মতো আমাদেরকে মধুভাতের ভাতটিও রান্না করতে হবে। বারবার নেড়ে ছেড়ে ভাতটিকে ভালোভাবে রান্না করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। এই পর্যায়ে আস্তে আস্তে ভাতের পানি শুকিয়ে এসছে, ভাত একদম ফুটে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আমি কিন্তু আগেই বলেছিলাম আমাদের ভাতটি রান্না করতে হবে একদম জাউ ভাতের মতো, সেই কারণে আমার আরও ভাত রান্না করতে হবে আরও 5 মিনিটের মতো। এখন আমাদের ভাত রান্না হয়ে গিয়েছে, চুলাটি বন্ধ করে দিচ্ছি।
মধুভাত বানানোর জন্য বীজদানের চালটি আমি গুঁড়ো করে নিয়েছি। আমি শিলপাটাতে করে নিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। একদম চালের গুঁড়ার মতো গুঁড়া করতে হবে। এবার গরম থাকা অবস্থায় আমি ভাতগুলোকে এরকম ঝাঁঝরি দিয়ে ভেঙে দিচ্ছি। আপনাদের কাছে যদি ডাল ঘুটনি থাকে সেটি দিয়ে করতে পারবে। ভাতগুলো 2 ভাগ হলে হয়েছে, ভেঙে গুঁড়া করে দিবে। আমরা পায়েস যেরকম খাই সেরকম। যতক্ষণ না ভাতগুলো 2 ভাগ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এভাবে ভেঙে দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারছেন ভাতগুলো ভাঙা হয়ে গিয়েছে। আমি একটু সামনে থেকে দেখাচ্ছি। মধুভাতের স্বাদ বৃদ্ধি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি চিনি। আমি এই মেজারমেন্টে 2 বাটি চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। যেহেতু মধুভাতটা মিষ্টি খাবার, আপনারা মিষ্টি বাড়িয়ে দিতে পারবেন। এখানে চাইলে আপনারা মধু অ্যাড করতে পারবেন। এখানে আমি মধু দিচ্ছি না, শুধু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনি মধু দুটোটাই অ্যাড করতে পারবেন। এখানে আমি শুধু চিনি দিয়ে আজকে মধুভাতটা রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি যে জ্বালা চালটা আমি বেটে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব জ্বালা চাল কিন্তু একসাথে দিব না, অল্প অল্প দিয়ে নেড়ে ছেড়ে দিব। আমরা যদি কোনো রান্নার মধ্যে চালের গুঁড়া দিই সে রান্নাটি ঘন হয়ে যায়, কিন্তু মধুভাতের মধ্যে চালের গুঁড়া দিলে কিন্তু মধুভাতটা পাতলা হয়ে যাবে। এই বীজদানের চালের গুঁড়াটা কিন্তু এই মধুভাতটি তরল করতে আমাদেরকে সাহায্য করবে। আমি কিন্তু যে হাঁড়িতে ভাতটি রান্না করেছি সে হাঁড়িতে মধুভাতটি বসাচ্ছি। আপনারা চাইলে অন্য হাঁড়িতেও বসাতে পারবেন। এখন আমার মধুভাতটি অনেকটাই পাতলা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখন বাকি যেগুলো ছিল সেগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দেব। আমাদের মধুভাতটি কিন্তু এখনো কমপ্লিট হয় নাই। এটা কমপ্লিট করার জন্য আমাদেরকে আরো 8 ঘন্টা অপেক্ষা করতে হবে। এখন আমি মধুভাতটি বসিয়ে রাখবো সারা রাতের জন্য। মধুভাত রান্না করার নিয়ম হচ্ছে সন্ধ্যায় অথবা রাত্রে যেন সারা রাত ধরে বসায় রাখতে পারে, সকালে উঠে পরিবেশন করতে পারবে। এখানে আমি বড় সাইজের একটি গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে মধুভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এবারে একটি টয়াল দিয়ে আমি মুখটাকে ঢেকে দিচ্ছি সারা রাতের জন্য। এবার উপর দিয়ে কিছু মরিচের গুঁড়া রেখে দিচ্ছি যেন বিষাক্ত কিছু আক্রমণ করতে না পারে সারা রাতে।
এবার আরেকটি গামলা দিয়ে ঢেকে দিচ্ছি। সারা রাতের জন্য আমি এভাবে রেখে দিব। আমরা এখন পরের দিন সকালে চলে আসলাম। এখন আমি যে মধুভাতটা বসিয়েছিলাম সারা রাত ধরে ঢাকনা দিয়ে এভাবে রেখেছিলাম, এখন খুলে দেখাচ্ছি। আমি ছোটোবেলা থেকে দেখেছি আমার মাটা যখনই মধুভাত বসাতো এইভাবে উপরে মরিচ দিয়ে রাখতো, সে কারণে আমি মরিচ দিয়ে রেখেছি যেন বিষাক্ত কিছু আক্রমণ করতে না পারে। আমি আবারও নেড়ে ছেড়ে দেব। দেখতে পাচ্ছেন মধুভাতটা কতটাই পাতলা হয়েছে। আমাদের মধুভাত হয়ে গিয়েছে। আপনারা চাইলে ভাতটি শক্ত করে রান্না করে দুধও দিতে পারবেন। আমাদের চট্টগ্রামে আমরা সবাই এই মধুভাতটি কিন্তু শীত এবং বর্ষাকালে বানিয়ে থাকি। এই মধুভাতটি কিন্তু শরীরের জন্য অনেক উপকারিতা দেয়। মধুভাতের জন্য আমি এখানে 2 রকমের নারকেল কুচি করে নিয়েছি, 2 রকম করে। মধুভাতে কিন্তু নারকেল অবশ্যই দিতে হবে, এটি কিন্তু কিছুতেই স্কিপ করা যাবে না। মধুভাতের মধ্যে যত বেশি নারকেল দিবেন তত বেশি স্বাদ লাগে খেতে। এখন পরিবেশনের পালা। আমি উপর দিয়ে কিছু নারকেল ছড়িয়ে দিচ্ছি। এখন হয়ে গিয়েছে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মধুভাত। খেতে কিন্তু অনেক মজা হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আরেকটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।